আমি গতকাল তোমাদের বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তো ক্লাস 10 চ্যাপ্টারটার নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গঠনে যে সমস্ত প্রাকৃতিক শক্তি কাজ করে তাদের মধ্যে গতিশক্তিগুলোর ভূমিকাই প্রধান। তাই গতিশক্তিগুলো কী কী ছিল? 1 নম্বর বলেছিলাম নদী, 2 নম্বর বাতাস, 3 নম্বর হিমবাহ, 4 নম্বর সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। তো আজকে আমি তোমাদের এই নদীর কাজ নিয়ে আলোচনা করব। তো নদীর কাজ আলোচনা করার আগে আমি শুধু একটু আগের কথায় বলে যাই। কালকে যখন বলেছিলাম যে বহির্জাত প্রক্রিয়াটারই অপর নাম হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। তো ছবিতে আমরা একটু দেখে নিই কীভাবে পর্যায়ন প্রক্রিয়াটা হয়। এই যে ভূপৃষ্ঠের উপরেতে আমরা দেখছি কোথাও উঁচু ভূভাগ রয়েছে, কোথাও নিচু অংশ রয়েছে, কোথাও উঁচু অংশ রয়েছে, কোথাও নিচু অংশ রয়েছে। তা এখন প্রতি মুহূর্তে এদের উপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি কাজ করে চলেছে। ক্রমাগত ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলে এই ভূমিভাগটাই দেখো একটা সময় এসে দাঁড়াবে, এটা ক্ষয়কার্যের ফলে এটা নিচু হয়ে যাবে, আর এটা আস্তে আস্তে উঁচু হয়ে গেল, নিচু হয়ে যাবে আবার উঁচু হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা ঘটনাটা চলবে, মানে যাদের উচ্চতা বেশি ছিল তারা কমে যাবে, আর যাদের উচ্চতা গভীরতা বেশি ছিল তারা আস্তে আস্তে কম গভীর হয়ে যাবে। হ্যাঁ, একটা সময় পর দেখা যাবে কি যে পুরোই অংশটাই আস্তে আস্তে পুরো সমতল অংশে পরিণত হয়েছে। তা এই যে এবড়ো খেবড়ো উঁচু ভূভাগ থেকে বিভিন্ন সঞ্চয় ও ক্ষয়ের মাধ্যমে সমতল অংশে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। আর এই যে ক্ষয় কাজটা করছে, উঁচু অংশটা কতক্ষণ পর্যন্ত ক্ষয় হবে? যতক্ষণ না এই অংশটা সমুদ্রপৃষ্ঠের সমতলে এসে পৌঁছায়, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠই হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। গতকাল আমরা এটা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নদীর কাজ। এখন নদীর কাজ শুরু করার আগে আমি কতগুলো তোমাদের বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি। কি সেই বেসিক জিনিসগুলো বলছি? নদী সম্পর্কিত বিভিন্ন টার্মস নিয়ে বলবো। তাহলে প্রথমেই নদী যখন বলেছি, নদী বলতে আমরা কি বুঝি? নদীর সংজ্ঞা। হ্যাঁ, নদী বলতে আমরা কি বুঝি? এখন নদী হলো সেই প্রাকৃতিক জলধারা যেটা ভূপৃষ্ঠের কোনো উঁচু অংশ থেকে উৎপত্তি লাভ করে একটা অংশ লাভ করার পর কিছুটা অংশ সমতল ভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তারপর কোনো নিচু স্থানে গিয়ে পতিত হয়। এই প্রাকৃতিক জলধারাটাকেই বলা হয়ে থাকে নদী। তাহলে উঁচু, আমি বলেছি কোনো উঁচু স্থান থেকে উৎপত্তি লাভ করে। উঁচু স্থান কোনটা? সেটা কোনো পাহাড় হতে পারে, সেটা কোনো পর্বত হতে পারে, সেটা কোনো মালভূমি হতে পারে, বা এমনি কোনো উঁচু একটা অংশ হতে পারে। আর তারপর কিছুটা অংশ সমভূমির উপর দিয়ে বয়ে যায়, দিয়ে কোনো নিচু অংশে পতিত হয়। এই নিচু অংশটা কি? নিচু অংশটা হলো কোনো সাগর কিংবা কোনো মহাসাগর কিংবা কোনো হ্রদ কিংবা অন্য কোনো নদী, যে কোনো কিছু হতে পারে। তাহলে এটাই হলো আমাদের নদী। এরপরে আমাদের প্রশ্ন আসে, একটা প্রাকৃতিক জলধারা বলেছি, তাহলে নদীর জলটা কোথা থেকে আসে? নদীর জলের যে উৎস সেটা প্রধানত হচ্ছে হিমবাহ বা তুষার গলা জল, তারপরে হচ্ছে বৃষ্টিপাতের জল, এছাড়া প্রস্রবণের জলও নদীর জলধারা সৃষ্টিতে সাহায্য করে থাকে। ঠিক আছে, এরপরে যেটা বলবো, আমাদের জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে, জলচক্র বলতে বা আমরা কি বুঝি? এখন জলচক্র হলো যে চক্রাকার একটা পদ্ধতি, যে পদ্ধতিতে জল বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় হতে পারে, দিয়ে কি করছে, এই শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এদের মধ্য দিয়ে আবর্তিত হয়ে আমাদের জলের ভারসাম্য রক্ষা করছে। এটাই হচ্ছে জলচক্র। তাহলে নদীর ভূমিকা কি জলচক্রের ক্ষেত্রে? নদীর যেটা ভূমিকা হচ্ছে, আমাদের যখন বৃষ্টিপাত হয় বা তুষারগোলা জলটা যখন নদীর সৃষ্টি করে,
এই বৃষ্টিপাতের জল যখন ভূপৃষ্ঠে পড়ে তখন এর কিছুটা জল চুঁয়ে চুঁয়ে মাটির নিচে প্রবেশ করে, কিছুটা জল বাষ্পীভূত হয়ে যায়, আর বাকি জলটা জলস্রোতের আকারে বাহিত হয়ে কোনো নদী বা সাগরে গিয়ে পতিত হয়। তাহলে এই যে দেখো চক্রাকার পদ্ধতি হলো, বায়ুমণ্ডলে ছিল জলীয় বাষ্পটা, সেটা ঘনীভূত হলো, বৃষ্টিরূপে মাটিতে ঝরে পড়লো, সেটা পুনরায় জলস্রোত আকারে গিয়ে সাগর বা মহাসাগরে পড়লো, পুনরায় সেটা আবার বাষ্পীভূত হবে, ঘনীভূত হবে, বৃষ্টিরূপে ঝরে পড়বে। এইভাবেই কিন্তু আমাদের নদী জলচক্রের অংশ হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এখন দেখি প্রধান নদী, নদী কাকে বলে সেটা বললাম, এরপর হচ্ছে প্রধান নদী কোনটা। প্রধান নদী হচ্ছে সেই নদীটা যেটা ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে বয়ে যায়, পরবর্তীকালে যার সাথে বহু উপনদী এসে যোগ হয় আর বহু শাখা নদী বেরিয়ে যায়, কিন্তু ওই নদীটা কিন্তু সবার জলটাকে নিয়ে বহন করে একসাথে নিয়ে যায় এবং কোনো নিচু জায়গা সেটা সাগরে বা মহাসাগরে গিয়ে ফেলে দেয়। এটাই হলো প্রধান নদী। তাহলে প্রধান নদীটা হচ্ছে ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে বয়ে গেল। প্রধান নদীর সঙ্গে এটা মনে করো প্রধান নদীটা বয়ে যাচ্ছে, এর সাথে পরবর্তীকালে যে নদীগুলো এসে যোগ হয়ে নদীর জলের মাত্রাটাকে বাড়িয়ে দেয় সেটাকে বলা হচ্ছে উপনদী। উপনদী। আবার নদী যখন শেষ অবস্থায় মানে মোহনার কাছে পৌঁছায় তখন নদী কি হয়, একার পক্ষে সমস্ত জলটাকে বহন করা সম্ভব হয় না, নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়, দিয়ে সাগরে গিয়ে পতিত হয়। তা এই যে নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে গিয়ে তার জলটাকে বহন করলো, এগুলো কি বলা হচ্ছে শাখা নদী। শাখা নদী। ঠিক আছে, তাহলে নদী গেল, উপনদী গেল, শাখা নদী। এখন ধরো এই যে অঞ্চলটা এটা নদীর মনে করো, তার আগে আমি বলি একটু মোহনা বলে একটা কথা বললাম, নদীর শেষ অংশে যখন গিয়ে পৌঁছায়, তাহলে এখন নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় নদীর উৎস, আর নদী যেখানে গিয়ে সাগরে মিশছে বা অন্য কোনো অংশে গিয়ে মিশছে সেটাকে বলা হচ্ছে মোহনা। ঠিক আছে, তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে প্রধান নদীর সাথে উপনদী, শাখা নদী, বিভিন্ন নদী একসঙ্গে যুক্ত হয়ে যে সমগ্র অঞ্চলটার উপর দিয়ে নদীটা অবস্থান করছে বা নদীর জলটা বাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। তাহলে প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে নদী অববাহিকা। এখন নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলা হচ্ছে নদীর উৎস। তাহলে এই উৎস অঞ্চলটা কি হতে পারে, কোনো উচ্চভূমি হতে পারে, কোনো পাহাড় বা পর্বত হতে পারে, কোনো মালভূমি হতে পারে। তাই উৎস অঞ্চলের কাছে যে নদীর অববাহিকার অংশটা থাকে সেটাকেই বলা হচ্ছে ধারণ অববাহিকা। মানে পুরো সমগ্র অঞ্চলটা হচ্ছে নদী অববাহিকা। নদী অববাহিকা আর উৎস অঞ্চলের কাছে নদী অববাহিকাটার নামই হচ্ছে ধারণ অববাহিকা। ঠিক আছে, এইবারে মনে করো এটা একটা নদী অববাহিকা, এইখানে হয়তো হিমালয় পাহাড়টা অবস্থান করছে, ওইদিকে আর একটা নদী অববাহিকা অবস্থান করছে, এরকম আর একটা নদী অববাহিকা ওখানে অবস্থান করছে। তো যে উচ্চভূমিটা দুটো নদী অববাহিকাকে আলাদা করছে সেটাকেই বলা হচ্ছে জলবিভাজিকা। যে উচ্চভূমি দুটো নদী অববাহিকাকে আলাদা করছে সেটাই হচ্ছে জলবিভাজিকা। এইবারে মনে করো এই একটা নদী বয়ে যাচ্ছে আর এই একটা নদী বয়ে যাচ্ছে, এই দুটো নদীর মাঝের যে অংশ সেটাকে বলা হয়ে থাকে নদী দোয়াব। দুটো নদীর মাঝের যে অংশ সেটাকে বলা হচ্ছে নদী দোয়াব। ঠিক আছে, এটা হচ্ছে নদী দোয়াব। নদী দোয়াব। আচ্ছা, এরপরে এটাই মনে করো নদী। নদীর দুপারে উঁচু পাড় থাকে আর একটা নিচু সংকীর্ণ অংশের মধ্য দিয়ে জলটা বয়ে যায়। তো দুপারের উঁচু অংশের মাঝে যে সংকীর্ণ অংশটা থাকে যার মধ্য দিয়ে নদী জলটা বয়ে যায় সেটাকে বলা হয়ে থাকে নদী উপত্যকা। নদী উপত্যকা। ঠিক আছে,
এইবারে দেখি, একটা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত বিভিন্ন অংশের উপর দিয়ে বয়ে যায়। উৎসের কাছে থাকে সেটা উচ্চভূমি অংশ বা পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চল। তো নদী যখন উচ্চভূমি অঞ্চলে অবস্থান করে সেটাকে বলা হয়ে থাকে উচ্চগতি। তাহলে নদী, হ্যাঁ, উচ্চগতি। নদী যখন সমভূমি অংশের মধ্য দিয়ে বয়ে যায় তখন সেটা হচ্ছে মধ্যগতি। আর নদী যখন মোহনার কাছাকাছি অংশে এসে পৌঁছায় সেটাকে বলা হচ্ছে নিম্নগতি। অর্থাৎ একটা নদীর গতিপথকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। তো যে নদীতে এই 3টে গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে আদর্শ নদী। যে নদীর গতিপথে 3টে গতিপথে সুস্পষ্ট লক্ষ্য করা যায়, আমাদের গঙ্গা নদী, হ্যাঁ, এটা হচ্ছে একটা আদর্শ নদীর উদাহরণ। তাহলে আজকে আমরা এইটুকু অংশই শুধু জানলাম যে নদীর কাজ পড়াতে গিয়ে নদী কাকে বলে, প্রধান নদী কাকে বলে, উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, ধারণ অববাহিকা কী, নদী উপত্যকা কী, নদী অববাহিকা কী, হ্যাঁ, নদীর দোয়াব কী, নদীর গতি কটা, আদর্শ নদী কাকে বলে। এখন এর মধ্যে আমি আরেকটু জিনিস তোমাদের আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে নদীর কাজ যখন লিখেছি তখন নদীর কাজ কটা আমরা দেখে নিই। নদীর কাজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ক্ষয় কাজ, 2 নম্বর হচ্ছে বহন কাজ, আর 3 নম্বর হচ্ছে সঞ্চয় কাজ। এখন এই প্রসঙ্গে একটু বলে নিই কোন অংশে নদীর কোন কাজের প্রাধান্য বেশি। এখন নদী 3টে গতিতেই, মানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, 3টেতেই কিন্তু সব রকম কাজই করে থাকে। কিন্তু উচ্চগতির প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ উচ্চগতির, অপরদিকে মধ্যগতির প্রধান কাজ হচ্ছে বহন কাজ, আর নিম্নগতির প্রধান কাজ হচ্ছে সঞ্চয় কাজ, এটা নিম্নগতির কাজ। তা উচ্চগতিতে প্রধান কাজ ক্ষয় কাজ হলেও কিন্তু অন্যান্য কাজগুলো হয়, তেমনি মধ্যগতিতে প্রধান কাজ বহন হলেও কিন্তু অন্যান্য কাজগুলো করে থাকে। এখন উচ্চগতির অপর নাম হচ্ছে পার্বত্য প্রবাহ। তার কারণটা যেহেতু উচ্চগতি মানেই হচ্ছে বেশিরভাগটা হচ্ছে পাহাড়ি অঞ্চল বা পর্বত অঞ্চল, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে পার্বত্য প্রবাহ। মধ্যগতির অপর নাম হচ্ছে সমভূমি প্রবাহ, যেহেতু মধ্যগতিটা সমভূমির অংশের উপরে অবস্থান করে। আর নিম্নগতির অপর একটা নাম হলো বদ্বীপ প্রবাহ। তার কারণ হচ্ছে নিম্নগতিতে যে প্রধান ভূমিরূপটা সৃষ্টি হয় সেটা হলো বদ্বীপ, তার নাম অনুসারে নিম্নগতিকে বদ্বীপ প্রবাহ বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে একটু দেখে নেব এই যে নদীর কাজ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রধানত নদীর কাজ 3টে বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে বা নদীর কাজ বা নদীর ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর যেটার উপর নির্ভর করছে সেটা হচ্ছে নদীর গতিপথের ঢাল অনুসারে, অর্থাৎ ঢাল বাড়া বা কমার উপরে নদীর ক্ষমতাটা নির্ভর করে। 2 নম্বর হচ্ছে জলের পরিমাণের উপরে, অর্থাৎ জলের পরিমাণ বেশি না কম তার সাথে ঢাল কেমন আছে তার উপর নির্ভর করবে ক্ষয় বা সঞ্চয় কার্য বেশি হবে কি না। আর নদীর দৈর্ঘ্য কতখানি, নদীটা কতটা পথ অতিক্রম করে আসছে তারও উপর নির্ভর করে নদীর কাজের মাত্রা। আর এছাড়া নদী কোন ধরনের শিলাস্তরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, শিলার প্রকৃতি উৎস অঞ্চলের কাছে, তার উপরে নির্ভর করে নদীর কাজের মাত্রা। যদি নরম শিলার উপর দিয়ে নদী যায় সেখানে ক্ষয়ের মাত্রা বেশি হবে, বেশি পরিমাণে বস্তুভার বয়ে নিয়ে আসবে। আর যদি কঠিন শিলার উপর দিয়ে বয়ে যায় নদীর ক্ষয় কম হবে, বস্তুভারের পরিমাণ কম হবে, পলির পরিমাণ কম হবে। হ্যাঁ, তাহলে এখন এই যে বলছি বস্তুভার জিনিসটা কি, নদী যখন বয়ে যায় তার সাথে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ বাহিত হয়, এই পদার্থটা কি বলা হচ্ছে বস্তুভার বা নদীর বোঝা। ঠিক আছে, তাহলে আজকে আমি এটুকুই আলোচনা করলাম, এরপরে নদীর কাজে চলে যাব।